বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবনার বাইরে আর তেমন কিছু নেই, একটি বক্তব্য বিএনপির পক্ষ থেকে যেমন আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে জাতীয় ঐক্যমত্য গঠনের একটা কমিশন করবেন তিনি। তার মানে কি ৩১ দফার বাইরেও অনেক কোনো বিষয় আছে যেগুলো নিয়ে ঐক্যমত্য প্রয়োজন, এটি এক নাম্বার। নাম্বার দুই, বিএনপির বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের যেমন সামনে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা আছে, তারপরও তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন মেনে নিচ্ছে। আরেকটি হলো তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচন বেশ কঠিন হবে। বর্তমান বাস্তবতায় আসলে সেই কঠিন প্রতিপক্ষ কারা? ধন্যবাদ। ৩১ দফা নিয়ে যদি মনে করি, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে ৩১ দফা আরও স্পষ্ট হওয়া দরকার। ৩১ দফার মধ্যে অনেক অস্পষ্টতা আছে, মানে বেশ কিছু জায়গায় তারা বিবেচনা করবেন, কমিশন তৈরি করবেন, যাচাই বাছাই করবেন, এই ধরনের কথা আছে রতন ভাই, আমি নিজে পড়ে দেখেছি। এগুলো একটু স্পেসিফিক করে ফেলা জরুরি, এবং কিছু কিছু জিনিস তো মিসিং আছে যেগুলো আসলে হওয়া এখনই দরকার বলে অনেকেই মনে করেন। অনেক কিছুই, এটা নিয়ম, এটা অস্বাভাবিক কিছু না। এটা যে দলটা ক্ষমতায় আসবেন উনি কতটুকু করতে চান এবং আমাদের কতগুলো বাস্তবতা মেনে নেওয়া দরকার। আমি নিজেও যখন কথা বলি যে আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের একটা মেজর প্রবলেম আছে। প্রবলেম কি জানেন? আমরা অনেক মূল্য দিয়ে এটা পেয়েছি, তো এই মূল্য মানে কিন্তু জুলাই আগস্ট না, আমরা এটাও ভুল করি। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছরের সিস্টেম্যাটিক লড়াইয়ের হিস্ট্রি আছে, অকল্পনীয় লড়াই, এটা অকল্পনীয় লড়াই। আপনি যে কোনো রতন ভাইকে জিজ্ঞেস করেন, ওনারও বিরাট স্টোরি আছে। সো এই লড়াই দিয়ে আমরা জিতেছি, তো এখন আমাদের সামহাও কারো কারো মনে হচ্ছে আমরা সুন্দর মতো সব কিছু লিখে টিকে ফেললে বিএনপি সহ সব দল যারা ক্ষমতায় আসবে তারা একেবারে অসাধারণভাবে দেশ গড়ে তুলবে। উত্তর হচ্ছে এভাবে হবে না। কালচার ম্যাটার করে। আমরা যে রাজনৈতিক কালচারের মধ্য দিয়ে দীর্ঘদিন এসেছি এবং গত ১৫ বছর যেই জায়গায় যেভাবে চলেছি, একটা দেশ যখন স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থাকে, রাজনৈতিক দল বাদই দেন, ব্যক্তি স্বৈরাচারী হয়ে উঠতে শুরু করে। আপনাদের টলারেন্স থাকবে না, মানে একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকার প্রধান সংকট হচ্ছে এটা। আপনি রাস্তায় বেরিয়েছেন, ছাত্রলীগ আপনার সাথে বকাঝকার টোনে কথা বলে সারাক্ষণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে বাচ্চাটা ওই ১৫ বছর ধরে বেড়ে উঠেছে, ও এভাবেই শিখেছে। ও টিভিতে দেখেছে রাষ্ট্রের সরকারের প্রধান তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটাকে নিয়ে মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন। সো এই যে সংস্কৃতি আছে, এটা রাতারাতি পাল্টাবে না। সুতরাং বিএনপিও রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলবে মনে করি না। কিন্তু আমি মনে করি বিএনপির ৩১ দফার বাইরে আরও আছে, এবং আমি যোগ করতে চাই, জনাব তারেক রহমান অন্তত দুবার, আমার নিজের কানে শুনেছি, দুটো স্পিচে বলেছেন এটাও ফিক্সড কিছু না, এটার পরিবর্তন হতে পারে এবং উনি প্রয়োজনে সেটা করবেন। সো আমাদের যে ঐক্যমত্য যে কমিশন হবে, আমাদের যে প্রথম ৬টা কমিশন হয়েছে, সেই ৬টা কমিশন চিফ সাথে প্রধান উপদেষ্টা মিলে এটা হবে। উনি যেহেতু নিজে চেয়ার করবেন, আমরা বুঝতে পারছি উনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, এবং আমি বিশ্বাস করি সবাই মিলে যদি আলোচনার মাধ্যমে মনে হয় যে আরও কিছু পরিবর্তন করা দরকার, যেটা ৩১ দফায় নেই, সেটা আমি ধারণা করি বিএনপি এটার জন্য ওপেন থাকবে, তারা এটাকে বাতিল করে দিতে চাইবে না, এটা আমার ধারণা আর কি। আর বিএনপি তত্ত্বাবধায়ক কেন চাই, আমি তারও আগে মানে বিএনপির একটা প্রশংসা প্রাপ্য, যেমন ধরুন তারা র্যাব বিলুপ্তির জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, তাদের যে পুলিশের কাছে যে সুপারিশ, যে তার র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে, অথচ তার তৈরি করা। ধরুন বিএনপি তো আইডিয়াল অবস্থা ক্ষমতায় আসবে, তো বিএনপি তো বিরোধী দলকে অত্যাচার নির্যাতন করতে হবে, তার জন্য তো র্যাব সবচেয়ে ভালো জিনিস, যেটা একসময় ইউজড হয়েছে। খানিকটা বিশেষ ক্ষমতা আইনের মতো, আগে যে বিরোধী দলে থাকে সে যাবে, কিন্তু ক্ষমতায় যে যাবে সে সাধারণত বলে না। কিন্তু বিএনপি নিজ থেকে বলছে। নট অনলি দ্যাট, আরেকটা জিনিস আমরা অনেকে মিস করেছি, পত্রিকাগুলো র্যাবকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। বিএনপি পুলিশের ওভারসি করার জন্য একটা পুলিশ কমিশন তৈরির কথাও সাজেস্ট করেছে। এটার কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি, মানে পুলিশ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে বা সরকার যা চাই শুধুমাত্র তাই হবে না, একটা কমিশন থাকবে এটাকে ওভারসি করার জন্য। বিএনপি নিজে এটা প্রপোজ করছে, এবং আজকে মিডিয়ার যুগে বিএনপি জাস্ট কথার কথা বলেছে এটা মনে করি না আমি। সুতরাং আমার এই একটা জিনিস দেখতে ভালো লাগছে যে বাংলাদেশে আমরা ভবিষ্যতে সেরকম হবে। এবং শুধু সেটা না, বিএনপি তো আইডিয়াল একটা সিচুয়েশনে একাই 2/3 না 3/4 সিট পেয়ে যাবে বলাই বাহুল্য, অথচ দীর্ঘদিন থেকে এটা খালি শেখ হাসিনার পতনের জন্য না। কেউ কেউ বলতেন যে 24 শেখ হাসিনাকে পতনের আন্দোলনকে এনার্জাইজ করার জন্য জাতীয় সরকারের কথা বলছে, কিন্তু না, শেখ হাসিনার পতনের পরও একই জাতীয় সরকারের কথা বিএনপি বলে যাচ্ছে, অথচ তার কিন্তু একটা এমপি বা একটা কোয়ালিশন করারও কোনো প্রয়োজন এখন নাই, কারণ এখন আওয়ামী লীগ মাঠে নাই। সো সব কিছু দিয়ে আমার মনে হচ্ছে যে বিএনপি একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে, আমি আশা রাখতে চাই। আরেকটি যেটি বললাম যে নির্বাচন কঠিন হবে, কঠিন প্রতিপক্ষ কে সামনে? আমি জানি না, উনি আসলে এটা একটা নেতার জন্য জরুরি কাজ, সেটা হচ্ছে বিএনপির মধ্যে এক ধরনের কমপ্লাসেন্সি তৈরি হয়ে গেছে যে আমি তো জিতেই যখন গেছি, এটা হলে গাছাড়া ভাব তৈরি হয়, সাংগঠনিক সমস্যা তৈরি হয়, এবং
কেউ কেউ ক্ষমতায় আসলে আমি এটা সেটা নানান কিছু করতে পারি। আমি আবারও বলছি, আমি খুব বেশি ব্লেম করছি না, আমি এক্সপেক্টই করি নাই যে বিএনপির কোনো মানুষ কোনো রকম অনিয়ম দুর্নীতিতে জড়াবে না। সরি, আমি কিন্তু এক্সপেক্ট করি নাই। কিন্তু এই যে সব এটা করতে শুরু করেছে, সম্ভবত উনি এই কারণেই এটা করছে। কিন্তু বিএনপি যে কোনো শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিদ্যমান যা কন্ডিশন আছে, আমি মনে করি না। বাংলাদেশের আপনি জানেন যে নির্বাচনের ইতিহাসে প্রভাবিত করার একটা প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমরা শুনি। গণমাধ্যমে একটি খবর এসেছে বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরের সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটার সাথে আসলে এরকম কোনো শঙ্কা জাগায় কিনা কোনো বিষয় নিয়ে, সেটি একটি যেমন আপনার কাছে জানতে চাওয়া। আরেকটি হচ্ছে নতুন দল গঠন নিয়ে অনেক তোড়জোড়, নাগরিক কমিটি, তারা আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? দুটো বিশ্লেষণের একটা ছোট্ট একটু বলি, মানে শেখ হাসিনা কি বাংলাদেশকে বাবার সম্পত্তি মনে করেছেন? আমার মনে হয় না। মানে বাবার সম্পত্তিকে নিয়ে কেউ এরকম করে না আসলে। মানে ওটা তো তারই সম্পত্তি, উনি এটাকে রেখে ঢেকে ঠিকঠাক মতো খাবো, কিন্তু একটু ঠিকঠাক থাকুক। উনি যা করেছেন, উনি ডাকাতি করতে এসছেন, ওটাকে উনি বাবার সম্পত্তি মনে করেন না। উনি ডাকাতের মতো লুটপাট করেছেন, নিয়ে গেছেন না কত হাজার হাজার কোটি টাকা। তো এটা বাবার সম্পত্তি না। মানে আমরা এটাও যখন বলি, আমরা আসলে তাকে একটু সম্মানও দিই। উনি জাস্ট আটারলি একটা ডাকাতি করে গেছেন সাঙ্গপাঙ্গ নিয়ে। আচ্ছা, আইনের ক্ষেত্রে প্রভাবিত করার, এগুলো সিকিউর করা যায় না। আমি একটা উদাহরণ দিই। আপা আছেন এখানে, একটা বিখ্যাত আইন, আমার খুব পছন্দের আইন, আমি এই আইনটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। 2013 সালে বাংলাদেশ সরকারকে এটা করতে হয়েছে, কারণ বাংলাদেশ জাতিসংঘের কনভেনশন অ্যাগেন্স্ট টর্চার ক্যাট সিগনেচার করেছে তার পার্ট হিসেবে। তো ওই আইনের সংজ্ঞার মধ্যে লেখা আছে, মানে এই যে হেফাজতে নির্যাতন বলছে, নির্যাতন কি হবে, প্রত্যেকটা আইনের শুরুতে সংজ্ঞা থাকে। সংজ্ঞা হচ্ছে কষ্ট দেয় এমন যে কোনো শারীরিক বা মানসিক নির্যাতন। মানে আপনাকে পুলিশ ডেকে নিয়ে পেটানো দূরে থাকুক, আপনাকে গালি দিল, আপনাকে ভয় দেখালো, তোকে আমি এই করব, ক্রসফায়ারে দিয়ে দেবো, তোর ফ্যামিলিকে এই করব, এটাও করতে পারে না। আমাদের এরকম কঠোর একটা আইন আছে, কিন্তু পুলিশ ধরে নিয়ে পিটিয়ে ছেড়ে দিলে আমরা মেনেই নেই যে আচ্ছা ঠিক আছে, হাত পা ভাঙে নাই, তো এটাই যথেষ্ট। আমরা কোনোদিন কেউ চিন্তা করেছি যে এটা হতে, এরকম একটা আইন আছে, পুলিশকে এটা মেনে চলেছে না। সো আমি আবারও বারবার বলছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে রতন ভাইয়ের, সেটা হলো এই যে ওনাদের এই ফিলিংটা যে আমাকে কাজ করে থাকতে হবে, টিকতে হবে, আমি আর ভুলতে চাই না, গায়ের জোর করে থাকা যাবে না। এবং শেখ হাসিনা ইজ আ রেফারেন্স আমি মনে করি। সো ওটা আবার লেখা লাগবে না, লাগবে, কিন্তু এটাই সব কিছু এনশিওর করে ফেলবে, এটা আসলে হয় না। সো উইল হ্যাভ টু বি কেয়ারফুল, এবং জনগণের কিন্তু সোচ্চার থাকা দরকার আছে। আর এই যে মিস্ত্রি সাহেবের সাথে সেনাবাহিনী প্রধানের যে বৈঠকের কথা, আমি জানি না, মানে এটা যেভাবে একটা মেইন স্ট্রিম পত্রিকায় এসছে বলে হয়তো আমরা কথা বলছি, এটা নিয়ে ফিসফাস ছিল, এটা কীভাবে হতে পারলো, বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এফেক্টিভলি কাজ করছে কিনা, বা তারা এই ঝুঁকি কেন নিতে গেলেন। আমি এটুকু অন্তত বলতে চাই, আমি আমাদের সেনাপ্রধানের, উনি চাপের মুখে ছিলেন, কারণ উনি চাইলেও আবার শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করা আসলে আর সম্ভব ছিল বলে মনে করি না। কিন্তু উনি সিদ্ধান্তটা যদি নিতেন সে সময়, শেখ হাসিনাকে পালাতে হতো, কিন্তু আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারতো। সো উনি ওই সময় একটা ডিসাইসিভ রোল, নিশ্চিতভাবে তার নিচের দিক থেকে চাপ ছিল, কিন্তু সিদ্ধান্তটা তো উনি নিয়েছেন শেষ পর্যন্ত। সো আমাদের এই অভ্যুত্থানের সাথে তার একটা গুরুত্বপূর্ণ রোলও আছে। কিন্তু এরকম একটা ঘটনা যদি ঘটে থাকে, সেটা আসলে অত্যন্ত বড় কনফিউশন তৈরি করবে। আমি চাই আমাদের এই পর্যায়ে, এই সর্বোচ্চ পর্যায়ের মধ্যে এই জিনিসগুলো যেন না থাকে। আমি তাদের মধ্যে ক্ল্যারিফিকেশনগুলো হওয়া দরকার। আমরা খুব কনক্রিট তথ্য যেহেতু পাই নাই, সেটাকে আমরা খুব কনক্রিটলি না বলি, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যে ঠিকমতো ফাংশন করছে না, এটার যথেষ্ট পরিমাণ, যথেষ্টের বেশি তথ্য আছে। ধরুন ইসকনকে কেন্দ্র করে, ইসকন মানে আমি প্রথম আসি, সেটা হচ্ছে যে বিশ্ব সনাতন জাগরণী জোটকে কেন্দ্র করে চিন্ময় যা করবেন, এরপর ইসকন সেটার জন্য মাঠে নামা সহ কী কী হবে না হবে, আমরা কি ঠিকমতো প্রেডিক্ট করতে পেরেছিলাম? পারি নাই। কিন্তু এটা নিয়ে সংকট চলছে দিনের পর দিন। এরপর চট্টগ্রামের আদালতে যা হলো, যেখানে ওখানে ওই অত জায়গায় এরকম একটা মব তৈরি হলো, কোনো কিছুই তো প্রেডিক্ট করা যায় নাই। আমাদের এখানে আন্দোলনের নামে বিভিন্ন রকমভাবে রাস্তা আটকে ফেলার, নাশকতার চেষ্টা হয়েছে। আমি দেখেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আসলে সেগুলো প্রেডিক্ট করে যে প্রিএমপ্টিভ ব্যবস্থা নেওয়া। গার্মেন্টের লোকজন রাস্তা দখল করছে, 3 দিন পর 2 দিন পর দেখা যায় ওখানে বেতন নাই। তো ওখানে যে বেতন নাই এটা তো সত্য ছিল, তো এটা কি আগে দেখা যায় নাই? আগে দেখে আপনি আগে পদক্ষেপ নেন নাই? সো এই ঘটনাগুলো আছে। এবং আমরা সবসময় যে একটা কথা বলছি যে শেখ হাসিনা যে সিস্টেম তৈরি করে গেছেন, যাদেরকে রেখে গেছেন বিভিন্ন জায়গায়, তাদের অনেকে তো রয়ে গেছেন। সো আমি এটাকে একটা গোয়েন্দা ফেলিয়ার যদি সত্য হয়ে থাকে, সেই হিসাবে দেখে আমি মনে করি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার আছে। একটি নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি, আমি ব্যক্তিগত শক্ত প্রতিদ্বন্দ্বী হবে কি আগামী নির্বাচনে? আমি মনে করি না, কোনোভাবেই মনে করি না এই নির্বাচনে হবে। তাদের আমি খুব সাফল্য কামনা করি, আমি কিন্তু খুব চেয়েছি, কারণ আমি চাই শেখ হাসিনা
এবং আওয়ামী লীগের কবর হোক, সেটা নিষিদ্ধ করার মাধ্যমে না, অল্টারনেটিভ রাজনৈতিক শক্তি তৈরির মাধ্যমে। বিএনপি এখন পর্যন্ত শক্তিশালীভাবে মাঠে আছে এবং আমি ভাইয়ের সামনে সরাসরি বলি, নির্বাচনের মাধ্যমে যদি আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান, এটাও ভালো জিনিস না। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, দ্যাটস এ রিস্ক। সো একটা পাল্টা কাউন্টার ফোর্স তো দরকার ছিল, কিন্তু এর ছাত্রদের যেটা ঝুঁকি বা ভুল হয়েছে আমি মনে করি প্রথম দিনেই হয়ে গেছে সরকারের। তারা সরকারে গিয়ে ভুল করেছেন, তারা যদি না গিয়ে প্রথম থেকে বাইরে থাকতেন এবং খুব দ্রুত দল তৈরি করতেন, সেটা ভালো সিদ্ধান্ত হতো। এখন আমি তাদের সাফল্যের ব্যাপারে সন্দিহান, এবং তারা মানে টাফ কম্পিটিশন দূরেই থাকুক, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দল হিসাবেও, পঞ্চম ষষ্ঠ দল হিসাবে আসবেন কিনা আমি সন্দেহ। এখন দল করলে সেটি কিংস পার্টি হিসেবে দেখবে কিনা খুব সম্ভাবনা আছে, কারণ হলো 3 জন ছাত্র উপদেষ্টা আছে, সেই ঝুঁকি বা এই প্রশ্ন তৈরি হবে। এটাই হলো মূল ঝুঁকির ব্যাপার। সরকার যেদিন গেছেন সেই এখন ধরুন ছাত্র উপদেষ্টারা বেরিয়ে আসলেন, তারপরও কিন্তু এই পারসেপশন প্রিভেল করবে, থেকেই যাবে। সুতরাং এইটাই তাদের একটা বড় ঝুঁকি তৈরি করবে বলে আমি মনে করি। আলোচনা একটু শেষ করব, অন্য কিংস পার্টির সাথে একটা ডিফারেন্স আছে। যেমন ধরুন ফেরদৌস আহমেদ করে সে 1-11 সময় চেষ্টা করেছেন, সেই লোক মাঝখান থেকে এসে কোনো রকম একটা কিছু করতে চেষ্টা, কিন্তু এরা আবার একটা গণ অভ্যুত্থানে সামনে ছিলেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। সো তাদেরটা ওর চেয়ে ফার বেটার হবে, কিন্তু বিএনপির সাথে ফাইট করার মতো এই নির্বাচনে কাছাকাছিও যাবে না। যদি আলোচনা শেষ করবো, তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পুনঃতদন্তের যে বিষয়টি আপনি দেখছেন যে সরকার একবার আগায় একবার পেছায়, এরই মধ্যে বলছে যে 5 দিনের মধ্যে আবার কমিটি হবে, তাহলে পেছালো কেন? খুবই দুঃখজনক। মানে সরকারের সমন্বয়হীনতাগুলো, প্রথম ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2টো মামলা আছে তাই করা যাবে না তাদের চিঠিতে, অথচ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা যাবে কিনার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি লিখেছিল, যেটা আইন উপদেষ্টা পরে ক্ল্যারিফাই করেছেন। কারণ আমাদের এগুলো নিয়ে নানান রকম ঘোলাটে আছে, কথাবার্তা আছে, ব্লেমিং আছে, ট্যাগিং আছে। ওতে আমরা জানলাম যে তার কাছে যখন চিঠি এসছে তিনি জানিয়েছেন যে হাইকোর্টের এটা আপহোল্ড করতে হবে, তার মানে আপনাকে কমিটি করতে হবে, জানিয়ে দিয়েছেন। তারপর উনি লিখলেন ওটা, এবং তখন যদি না হয়ে থাকে এখন আবার 5 কার্যদিবসের মধ্যে হবে। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, সরকারের কাছাকাছি কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার এত কিছু কেন করবে। সরকার তো সংস্কার সহ অনেক কঠিন কাজ করার চেষ্টা করছে। সো একটা কমিটি তৈরি করা এবং সেটার কাজটা শুরু করে দেয়া সরকারের জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলেও শেষ করি, রতন ভাইদের জন্য একটা চ্যালেঞ্জ যে সরকার তৈরি করতে পারে, সেটা হচ্ছে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করে দেয়া। এখন ওনারা সফল হন নাই, মানে ওনারা তো ক্ষমতায় যদি আসেন, আমি আশা করি বা গিভেন কন্ডিশন ওনাদেরই আসার সম্ভাবনা বেশি, কতগুলো বেঞ্চমার্ক যে আমাদের এখানে চাঁদাবাজি এলিমিনেটেড হয়ে যায় না, কিন্তু আমরা চাঁদাবাজিকে এই পর্যায়ে রেখে গেছি, ওটার নিচে নামা কিন্তু কঠিন হবে। সরকারি হসপিটালে চিকিৎসা এতটা হয় না, আমরা এমন জায়গায় তুলে গেলাম যেটা থেকে রতন ভাইদেরকে ওপরে যেতে হবে। আমরা পরিবহনের চাঁদাবাজি, আমরা সরকারি অফিসের ঘুষ এলিমিনেটেড হবে না, কিন্তু এতটাই কমিয়ে গেছি যে রতন ভাইরা যাতে ভয় পায় যে এর উপরে ওঠা যাবে না। সো এই সরকার যাতে এই পদক্ষেপ, ঠিক একইভাবে বিডিআর বিদ্রোহের জন্য কমিটি তৈরি করে দিয়ে যায়, সেটা এভাবেই যাতে বেঞ্চমার্ক, পরবর্তীতে বিএনপিকেও এটা সুন্দর মতো নিয়ে যেতে হবে। জাহিদ ভাই, আরেকটি বিষয় জানার ছিল, এটা 1 মিনিটে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনি এর আগেও বলেছেন যে সেখানে শেখ হাসিনা যেমন দেশের বাইরে তার কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন, সেটি বিক্রম মিস্ত্রিকে যেমন তাগাদা দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাতে বন্ধ করার জন্য, কিন্তু সে বিষয়টি আসলে সেভাবে বাস্তবে ঘটেনি, তিনি কিন্তু এখনো কথা বলছেন। আপনি কি মনে করেন যে এটি আসলে মিস্ত্রি যাওয়ার পর কি আর কথা বলেছেন? হ্যাঁ, ফ্লোরিডার একটি অনুষ্ঠানে কথা বলেছেন উনি। আমি ধারণা করেছি, আমি ইনফ্যাক্ট ওই যেহেতু ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় কথা বলি, সেখানে আমি আমার ব্যক্তিগত সোশ্যাল প্ল্যাটফর্মেও বলেছিলাম যে এই জিনিসটাই সরকারের চ্যালেঞ্জ হিসাবে। প্রথম কথা হলো শেখ হাসিনা কথা বলা কিন্তু ভালো, আমি মনে করি। মানে শেখ হাসিনা যত সামনে আসবে আমাদের তার প্রতি বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ জেগে থাকবে, এটা ভালো। আমি সত্যি কিচ্ছু মনে করি না, কিন্তু এটাকে আসলে আমাদের সরকার আবার এটাকে বন্ধ করার জন্য সিরিয়াসলি চেষ্টা করা দরকার আছে। কারণ শেখ হাসিনা আসলে কথা আপনার আমার উদ্দেশ্যে বলছেন না, উনি কথা বলছেন তার দলের লোকজন, নেতাকর্মীদের তাদেরকে একটু মোটিভেটেড রাখার জন্য, যে তোমরা মাঠে আসো, ট্রাম্পের ছবি টবি নাও, এই করো, ভবিষ্যতে আরও নানান রকম বুদ্ধি দেবেন, তার সাহস জোগানোর জন্য। সো শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখা বাধ্য করার মাধ্যমে 2টো বার্তা, একটা হচ্ছে ভারত আমাদের সরকারের চাপে এই কাজ করতে বাধ্য হয়েছে, এবং শেখ হাসিনাকে ভারত আর অতটা গুরুত্ব দিচ্ছে না, এই 2টো মেসেজ পৌঁছে দেওয়া দরকার।